দেখো তোমাদের আজকের যে কবিতা আবহমান, রচয়িতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো সাধারণত সৃষ্টিকে জানার আগে স্রষ্টাকে জানতে হবে। প্রত্যেকটা কবিতায় আমি বলি স্রষ্টা কেন, তার কারণ হচ্ছে স্রষ্টার সঙ্গে সৃষ্টি পরস্পর গভীরভাবে সম্পৃক্ত থাকে। তখন তার মনে কি চলছিল, তখন সামাজিক প্রেক্ষাপট কি ছিল, যদি সেইটাই না জানা যায় তাহলে কবিতার মূল ভাববস্তু পর্যালোচনা করা যাবে না। ঠিক আছে? যেটুকুনি এ করা যাবে সবটাই মানে অনুমান, সেগুলো কোনো প্রমাণ ভিত্তিক কোনো কিছু করা যাবে। ওই জন্য সবসময় চেষ্টা করতে হবে তার জীবনের কোন সময়ে দাঁড়িয়ে তিনি কবিতাটা লিখেছেন সেটা অবশ্যই আগে দেখতে হবে। তো এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ব্যক্তিগত জীবন এই কবিতার সঙ্গে ভীষণভাবে জড়িত। ঠিক আছে? তিনি জন্মগ্রহণ করেছিলেন 1924 সালের 19 অক্টোবর, আর মৃত্যুবরণ করেছেন 2018 সালের 25 ডিসেম্বর। ঠিক আছে? মানে 94 বছর বেঁচে ছিলেন। শেষ জীবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা গিয়েছিলেন। তো তার জীবনে তাহলে তিনি কি কি দেখেছেন? প্রথমত, তার জীবনে তিনি আহ, একটা বিশ্বযুদ্ধ দেখেছেন, দেশ স্বাধীন দেখেছেন, স্বাধীন হওয়া, আবার দেশ ভাগ হওয়াও দেখেছেন। ঠিক আছে? তো এইটা তার মনে একটা গভীরভাবে প্রভাব ফেলেছিল। ঠিক আছে? তার কারণ হচ্ছে তার জন্ম ছিল ফরিদপুরে, পূর্ববঙ্গ, অর্থাৎ বাংলাদেশ। তখন বলা হতো পূর্ববঙ্গ। তো এই বাংলাদেশের ফরিদপুরে জন্মানোর পর 5 বছর 6 বছর পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। ঠিক আছে? তার দাদু কর্মসূত্রে কলকাতায় থাকতেন। তারপরে তার ফ্যামিলি আস্তে আস্তে সব কলকাতায় শিফট হয়ে যায়। কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তী যখন তার বাবা হচ্ছে কলকাতায় কাজে যান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে, তখন তার দাদু কলকাতা থেকে ফিরে আসেন, এবং ওই দাদু ঠাকুমার কোলেই কিন্তু তিনি 5 বছর পর্যন্ত কাটিয়েছেন, 5-6 বছর পর্যন্ত কাটিয়েছেন। ঠিক আছে? তারপর তিনিও তার বাবার কর্মের যে জায়গা সেখানে তিনি চলে যান, এবং তার কিন্তু আসা যাওয়া লেগেই ছিল। তার কারণ তিনি কবিরা সাধারণত প্রকৃতির প্রতি একটা টান, এটা কবিতে থাকবেই। ঠিক আছে? যেমন মায়ের প্রতি টান থাকে, তেমন প্রকৃত কবিদের মায়ের মতো টান থাকবেই। তো সেই জন্য তিনিও বারবার যেতেন। আর এই যে তিনি অন্ধকার বারান্দা, এই কাব্যগ্রন্থটা 1961 সাল নাগাদ এটা ছাপা হয়েছিল। ঠিক আছে? তো এই যে আহ, অন্ধকার বারান্দা, এটা হচ্ছে মূল উৎস। আবহমান কবিতার উৎস হচ্ছে অন্ধকার বারান্দা। তো তার কবিতার মূল বিষয় হচ্ছে মানুষ। ঠিক আছে? প্রকৃতি থাকলেও তার কবিতার মূল বিষয় হচ্ছে মানুষ। প্রকৃতির সঙ্গে মানুষের যে টান, নিবিড় যোগ, মানুষের মধ্যে তিনি দেব সত্তা আরোপ করেছেন কখনো কখনো, কলকাতার যিশু। ঠিক আছে? আর সাধারণ ছোট ছেলের মধ্যে দিয়ে তিনি একটা দেব সত্তার ভাব ফুটিয়ে তুলেছিলেন, যদিও সেটা ইনার মিনিং যুক্ত ছিল। এর জন্য তিনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে? তার আরো অনেক পুরস্কার আছে, উল্টোরথ, তারাশঙ্কর স্মৃতি, আনন্দ পুরস্কার, তারপর হচ্ছে তোমার আহ, তারাশঙ্কর স্মৃতি পুরস্কার, বঙ্গবিভূষণ, মানে পশ্চিমবঙ্গের সরকারের কাছ থেকে তিনি বঙ্গবিভূষণ উপাধি পেয়েছিলেন। ঠিক আছে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 2007 সালে তিনি ডক্টরেট ইন লিটারেচার বা ডিলিট উপাধি পেয়েছিলেন। আচ্ছা, এই অন্ধকার বারান্দা যেই সময় তিনি লিখেছিলেন, সেই সময়ের একটা দেশভাগের প্রেক্ষাপট চলছিল। অর্থাৎ ভারত পাকিস্তানের যে ভেদাভেদ, বা বাংলাদেশের সঙ্গে যে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি হওয়া, হ্যাঁ, তো এই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে একটা যুদ্ধের পরিস্থিতি, তো এই প্রেক্ষাপটে তিনি লিখেছিলেন। এবার তিনি অনুভব করেছিলেন হয়তো যে আহ, পুরোপুরি যে মানে আমার যে মাতৃভূমি, সেখান থেকে আমার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে কষ্ট, সেই কষ্টটার কিছু কিছু উপলব্ধি এই কবিতায় ফুটে উঠেছে। ঠিক আছে? কথায় বলা, হয়তো বলা যায় তিনি সেই কষ্টে ব্যথিত হয়েছিলেন বলেই তার মাথায় এই কবিতাটা এসেছিল। ঠিক আছে? তাহলে এসব কবিতাটা দেখে নেওয়া যাক।
কবিতা আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। তো দেখো, এখানে যে অনুষঙ্গগুলো আছে সেগুলো সবই প্রকৃতির অনুষঙ্গ তিনি টেনে এনেছেন। প্রথম লাইন দেখো, যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা। এখন দেখো তো, শহরের বুকে কোনো উঠোন খুঁজে পাবে? সব বাড়ি, গায়ে গায়ে বাড়ি, একটু একটু জায়গা সব ছাড়া, কোনো রকম ভাবে বাড়ি ঘরদোরগুলো উঠে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? কিন্তু গ্রাম বাংলায় তুমি যদি যাও, বাড়ি থাকবে মানেই তার সঙ্গে একটা আহ মিলিতভাবে একটা উঠোন থাকবে। সেটা আহ কোনো গুলঞ্চ গাছ বা বিভিন্ন রকম গাছ দিয়ে, বেড়া টাইপের দিয়ে ঘেরা থাকবে। এটা হচ্ছে গ্রাম বাংলার একটা শান্তির নীড়ের চিত্র, ঠিক আছে? আর সেই উঠোনকে ঘিরে থাকবে ছোটখাটো বিভিন্ন রকম গাছ, যেমন লাল শাক, নোটে শাক, কোনো সময় মাচার উপরে থাকবে তোমার পুঁই শাক, হ্যাঁ, এরকম গুলো, বা লাউ। এগুলো তোমাদের গ্রাম বাংলার একটা চিরাচরিত চিত্র, গ্রামে গেলেই এটা ফুটে উঠবে চোখের সামনে। তাই বলছে, যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা, অর্থাৎ তিনি তার মানসিকতা থেকে হয়তো তিনি তাকেই বলছেন যে সেই পুরোনো দিনে ফিরে গিয়ে ওই উঠোনে গিয়ে, অর্থাৎ আহ হচ্ছে গ্রাম বাংলার উঠোনে গিয়ে দাঁড়াতে বলছেন লাউ মাচাটার পাশে। তাহলে এখানেই প্রকৃতির অনুষঙ্গ চলে এসছে, গ্রামের অনুষঙ্গ। লাউ মাচা প্রত্যেকটা গ্রামের কিন্তু একটা, প্রত্যেকটা বাড়িরই চিত্র এটা, লাউ মাচা থাকবে বাড়িতে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। তো এই ফুল কথাটাই কেন বারবার বলা হয়েছে, তার কারণ হচ্ছে যে স্নিগ্ধ প্রকৃতির, স্নিগ্ধ মনোরম যে পরিবেশ, বা মানুষের মনে যে একটা আনন্দ বা সুখী যে আভাস, সেটা আসে ফুলকে দেখলে। ফুল দেখলে মানুষের মনে একটা বেশ, যে কি সুন্দর লাগছে, বা এই যে একটা মানসিকতা, ঠিক আছে, তো সেটা ফুটে ওঠে। ওই জন্য ফুলটা এটা মনকে স্নিগ্ধ করে, তাই জন্য তিনি ফুলটাকে বারবার বলেছেন। সেই ফুলটা সন্ধ্যার বাতাসে দুলছে। এইবার তুমি, কবি যেমন কল্পনা করেছেন, তোমরা একটু ভেবে দেখো, একটা ছোট্ট ফুল বাতাসে দুলছে, সেটা দেখতে কেমন লাগবে? বিভিন্ন রং বেরঙের ফুল বা বাতাসে দুললে এটা আলাদা রকম মানসিক শান্তি দেবে। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছিল, বেঁধেছে নিবিড় অনুরাগে। মানে এই যে মানুষ, আর যখন থেকেই গ্রাম গড়ে উঠেছে তখন থেকেই মানুষ কিন্তু গ্রামে তার বাসস্থান গড়ে তুলেছে। তাই এই যে গ্রামের মানুষের মধ্যে যে পরস্পর যে একটা প্রীতির বন্ধন, এটা কিন্তু গ্রাম্য মানুষের মধ্যে ছাড়া শহরের মানুষের মধ্যে খুব একটা ফুটে ওঠে না। গ্রামের মানুষের মধ্যে যে সরলতা, একে অপরের প্রতি যে মেলবন্ধন, শহরে আছে শুধু হিংসা, লালসা, একে অপরের প্রতি একটা মানসিকতা, এগুলো শহরে সবসময় এরকম। গ্রাম্য মানুষের মধ্যে কিন্তু সরলতার একটা আবেশ থাকে। তাই তাদের যে সংসার, সেই সংসারটা যেন নিবিড় অনুরাগ, মানে একে অপরের প্রতি ভালোবেসে সেই সংসার গড়ে উঠেছিল গ্রাম বাংলার বুকে। অর্থাৎ বহু বছর আগে যখন গ্রাম উৎপত্তি হয়েছিল, সেখান থেকে কিন্তু গ্রাম ভিত্তিক বিভিন্ন রকম পরিবার গড়ে ওঠে। আর সেই পরিবার একে অপরের প্রতি সম্পর্কের গভীরতা বোঝাতেই এখানে নিবিড় অনুরাগ বা নিবিড় ভালোবাসার কথা বলা হয়েছে। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। হারিয়ে যায় মানুষ কি করে? হারিয়ে যায় হচ্ছে মানুষ তার, এখানে এই হারিয়ে যাওয়া কিন্তু মারা যাওয়ার কথা বলা হয়নি। এই হারিয়ে যাওয়া বলতে কিন্তু সাময়িকভাবে একটা নির্দিষ্ট জায়গায় চলে যাওয়া কর্মসূত্রে। গ্রামে অনেক মানুষ ট্যালেন্টেড থাকে, তো তারা বিদেশে কর্মসূত্রে চলে যায়, বা অনেকে তার নিজের কাজ কর্ম, মানে কাজ খোঁজার জন্য বা কোনো কারণে হোক গ্রাম ত্যাগ করে চলে যেতে হয়। সেটা সাময়িক বা চিরকালীন, হ্যাঁ। তাই বলছে গিয়েও আবার ফিরে আসে। কেউ হচ্ছে ফিরে, মানে চলে যাচ্ছে গিয়ে আবার ফিরে আসে, শারীরিকভাবে হোক বা মানসিকভাবে। মানসিকভাবে কিভাবে ফিরে আসতে পারে? সে যেখানে আছে না কেন, সেইখানের এই যে যন্ত্র সভ্যতার মাঝখানে তার কিন্তু সাময়িক কোনো না কোনো সময় গ্রাম বাংলায় সেই স্নিগ্ধ নদীর পাড়, সেই মাঠে বসে থাকা, বা গাছ, ছোটবেলায় গাছ থেকে ঢিল মেরে আম পেড়ে খাওয়া, এই যে গাছে উঠে ঘুরে বেড়ানো, হ্যাঁ, এই যে একটা স্মৃতি সবসময় তাকে কিন্তু তাড়া করে বেড়াবে, ঠিক আছে? তাই বলছে ফিরে গিয়েও, চলে গিয়েও কখনো বার্ধক্য বয়সে কর্ম থেকে অবসর গ্রহণ করে আবার ফিরে আসে, আবার কখনো
মানসিকভাবেই চিন্তা করে যে আমি আমাদের গ্রাম কেমন কাটাতাম, সময়টা কেমন ছিল, ঠিক আছে, স্মৃতিতে ফিরে আসা, দুই রকম ভাবেই বোঝাচ্ছে। তাহলে ওই হাওয়ার মাটিকেই ভালোবেসেছে। হাওয়া, হাওয়া মানে কি, সেইখানকার যে হাওয়া আর শহরের হাওয়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য, বিস্তর পার্থক্য আছে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ তার মন থেকে এই যে স্মৃতি, সে স্মৃতি কখনো ফুরিয়ে যায় না, সবসময় তার মনে কিন্তু একটা চিরকালীন থেকে যায়। এই যে কবিতার নাম হয়েছে আবহমান, আবহমান কিন্তু যেটা সারা চিরকাল ধরে যেটা তার মনে স্থান করে রয়েছে, চিরপ্রচলিত, যা কোনোদিন ফুরিয়ে যাবে না, তার মানেই কিন্তু আবহমান থাকা। বলছে নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। আচ্ছা, এই যে কথাটা একটু অন্যরকম ভাবে ছিল, আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো, কার লেখা? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলিতে তিনি ঠাকুমার মুখ দিয়ে এই কথাগুলো বলিয়েছিলেন। ঠিক আছে, প্রত্যেকটা গল্প বাচ্চাদেরকে বলবে, আর বলার পরে বলবে আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। আচ্ছা, নোটে গাছ কি? এটা হচ্ছে গ্রাম বাংলার এক ধরনের শাক। প্রতিটা, এখন যেমন কি শাক বাজারে কিনতে যেতে হয়, তখনকার দিনে ওই ঠাম্মা, দিদারা বা একটু বয়স্ক মহিলারা সকালবেলা উঠেই বেরিয়ে যেত, এখানে ওখানে কোথায় শাক, কোথায় কচু শাক, কোথায় কি শাক, এগুলো সব তুলে এনে সেগুলো বাড়িতে একটা এক্সট্রা পদ হিসেবে যোগ হয়ে যেত। ঠিক নোটে শাকটা এরকম প্রত্যেক জায়গায় আগানে বাগানে হয়ে থাকে, ঠিক আছে, গ্রাম বাংলায়। তো এই গ্রাম্য মানে একান্নবর্তী পরিবার, এক ঝাঁপ সব শাক তুলে আনা হতো, আর ওই নাতি নাতনিরা সেই শাককে ঘিরে বসতো, ঠাকুমা এক এক করে গল্প শোনাতো, আর এই শাক ছাড়াতে বসতো, সংখ্যা বাড়াতো বা মানে বাড়ানো হতো শাকের ছাড়ানোর জন্য। ঠিক আছে, এই যে ছাড়ানো, এই ছাড়ানোটাকে বলা হচ্ছে মুড়ানো। মুড়ানো মানে কি, পুরোপুরি তুলে নেওয়া। ঠিক আছে, তো শাক মুড়ানো। এবার যখন আহ গল্প তার শেষ হতো তার নিয়ম অনুযায়ী, হঠাৎ করে যখন শাক ফুরিয়ে গেছে, তখন বলা হতো যে আমার এই শাক ফুরিয়ে গেছে, মানে নোটে গাছটি মুড়িয়ে গেছে, শেষ হয়ে গেছে, এবার আমার যার কাজে চলে যাও। ঠিক আছে, কিন্তু এইখানে একটুখানি ভিন্ন অর্থে বলা হয়েছে যে নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এটা হচ্ছে নোটে গাছ হচ্ছে যে মানুষের মনের স্মৃতি, বা তার যে মনের যে মনের সঙ্গে যে গ্রামের সঙ্গে তার যে টান, এই নারীর টান, বুড়িয়ে ওঠে মানে ধীরে ধীরে বড় হয়, কিন্তু সেটাকে মুড়িয়ে যায় না, মানে কি কখনো সেটা একেবারে উচ্ছেদ হয়ে যায় না মন থেকে। এই নারীর টান বা স্মৃতি কখনো মন থেকে মুছে যায় না। ঠিক আছে, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটি ফুল দুলছে ফুল, সন্ধ্যার বাতাসে, একই লাইন আমি বারবার ব্যাখ্যা করবো না, একই লাইন অনেকবার আছে। ঠিক আছে, যাই হোক, ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা। অর্থাৎ যাওয়া আসা ফুরোয় না বলতে কি বোঝাচ্ছে? গ্রামে কবি কিন্তু প্রায়শই যেতেন। ঠিক আছে, তার যে গ্রাম বাংলা পুরো মানে বাংলাদেশ মানে বুঝতে পারছো, হ্যাঁ, পুরোই প্রকৃতিতে ঘেরা বাংলাদেশ। তো সেই বাংলাদেশের প্রতি বা এই প্রকৃতির প্রতি যাদের নারীর টান, সেটা কখনো ফুরিয়ে যেত না। বা যারা প্রবাসী বাঙালি, যারা বিদেশে কাজ করতে যায়, তাদের কিন্তু এই নারীর টান কখনো ফুরোয় না গ্রাম বাংলার প্রতি। এই প্রবাসী বাঙালিদের কিন্তু যাওয়া আসা থাকে, গ্রামে লেগেই থাকে। আর এমনকি এই গ্রামের প্রতি টান তাদেরকে দূরে থাকতে দেয় না। যখন তারা আসতে পারছে না, কোনো প্রতিকূলতার বসে, তখন তারা মানসিকভাবে বিচরণ করে, অর্থাৎ স্মৃতিতে সে যেন গ্রামে ফিরে আসে, আর গ্রামের কথা, সেই ছোটবেলার কথাগুলো মনে করে। এইভাবেও কিন্তু ফিরে আসা যায়। ঠিক আছে, তাই বলছে একগুঁয়ে, একগুঁয়ে বলতে কি, জেদি প্রকৃতির। এই যে গ্রামের প্রতি তার যে টান, এই ফিরে যাওয়ার যে একটা অদম্য ইচ্ছা, এটা হচ্ছে তার দুরন্ত পিপাসা। আর এই দুরন্ত পিপাসায় তাকে একগুঁয়ে করে তোলে, জেদি করে তোলে, যে আমার ফিরে যেতেই হবে, আমার গ্রামের স্মৃতি মনে করতে হবে, এরকম একটা একগুঁয়ে ভাব, জেদি ভাব। আর তার চিরকালীন বাসনা যে আমি গ্রামে ফিরে যাব। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। যেটা বললাম সেটাই এখানে আবার বলা, যে সে ধরো আসতে পারছে না, তাই সে কি করছে, আপন মনে মানে নিজের মনে ঘাসের গন্ধ মাখছে। সেই ছোটবেলায় ঘাসের পরে গিয়ে বসে থাকা, খেলাধুলো করা। ঠিক আছে, আর রাত্রিবেলা স্নিগ্ধ আকাশের দিকে তাকিয়ে থাকা,
কত তারাই তারাই যেন স্বপ্ন আঁকা, মানে বিভিন্ন তারার যেন বিভিন্ন গল্প লেগে আছে তাদের ছোটবেলার, সেই গল্পগুলো মনে করা, যে আমাদের এই সময় কিভাবে স্মৃতি কাটতো, কিভাবে থাকতাম, সেইগুলো তারা ভেবে রাখা। একই সঙ্গে জীবনযাপন কাটানো, অনেক বন্ধু বান্ধব, তাদের সঙ্গে কিভাবে স্বপ্ন দেখতাম আমরা জীবনে, কি করব, কোথায় যাব, কি করব। হ্যাঁ, সেসব ছোটবেলাকার সেই বন্ধুদের কথা তখন মাথায় চলে আসে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নোটে গাছটি মুড়েই ওঠে কিন্তু মুড়োয় না। এই যে চিন্তাধারাগুলো বা নারীর টান কখনোই তার মন থেকে ফুরিয়ে যায় না, তাই নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। আবার একই কথা আছে, 4টে লাইন দেখে নিও। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি। অর্থাৎ তার গ্রাম্য অঞ্চলে দেখবা, এখানে দুটো অর্থ আমি বলবো, দুটোই কিন্তু কানেক্টেড। একটা হচ্ছে গ্রাম বাংলায়, আচ্ছা লাইনটাকে বলে নিন, নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তার মানে কি, গ্রাম বাংলায় দেখবা একটা অভাব অনটন মানুষের নিত্য সঙ্গী, লেগেই থাকে। তাদের মধ্যে যে কষ্ট বেদনা, কিন্তু এই বেদনার মধ্যেও তাদের কিন্তু সুখ থাকে, দুঃখ তাদের বাসি হয় না। মহামারী থেকে শুরু করে বিভিন্ন রোগ বিরোগ থেকে শুরু করে তাদের সাংসারিক যে কলহ বা বিভিন্ন বিবাদ, এগুলো সবসময় কিন্তু তাদের মনে একটা অশান্তির আবেশ সৃষ্টি করে, কিন্তু সেইগুলো চিরকালীন নয়। সেটাই তিনি বলতে চেয়েছেন যে, যতই বেশি দুঃখ কষ্ট থাকুক না কেন, তাদের মন থেকে কিন্তু কখনো একে অপরের প্রতি ভালোবাসা, নিবিড়তা, হ্যাঁ, এটাকে কুন্দ ফুলের হাসির সঙ্গে তুলনা করা হয়েছে। যে স্নেহের বন্ধন, তাদের মধ্যে থেকে যে সুখ, এই অবদমিত সুখটা কখনোই কিন্তু হারিয়ে যেত না। সাময়িক বন্ধ থাকলেও আবার কিন্তু তাদের একে অপরের প্রতি সম্প্রীতি, একে অপরের প্রতি টান, হ্যাঁ, স্নিগ্ধতা, আবার কিন্তু সুখ সমৃদ্ধি ফিরে আসতো। আচ্ছা, এইটা একরকম বললাম। দ্বিতীয় রকম একরকম বলছি, যে নেভিনতা যন্ত্রণা দুঃখ দুঃখ হয় না বাসি। অর্থাৎ যারা প্রবাসী বাঙালি চলে আসছে অনেক দূরে, তারা কিন্তু তাদের মন থেকে এই যে গ্রামকে ছেড়ে যাওয়ার যে কষ্ট, মাতৃভূমি ত্যাগ করার যে কষ্ট, গ্রাম থেকে নারীর টান ছিন্ন করে দূরে যাওয়ার যে কষ্ট, এই কষ্ট বা যন্ত্রণা কখনো তাদের মন থেকে হারিয়ে যায় না। হয়তো সে কর্মজীবনে সবসময় কর্মে ব্যস্ত থাকার কারণে মনে থাকে না, কিন্তু যখন সে একটা জায়গায় বসবে কোনো নির্ঝুম নিরলয় একাকিত্বের মধ্যে, তখন কিন্তু তার আবার সেই মনে একই কথা ফিরে আসবে, সেই গ্রাম বাংলার কথা কিন্তু ফিরে আসবে। তখন তার মন কিন্তু আবার দুঃখে আবেগে ভেসে ওঠে। তাই তার যন্ত্রণা চিরকালীন তার মনে কিন্তু অক্ষয় থাকে, যতদিন সে দেশ ছেড়ে, মাতৃভূমি ছেড়ে বিদেশে থাকে। আচ্ছা, হারায় তার বাগান থেকে, তার বাগান বলতে কি, তার মনের বাগিচা, তার মন থেকে কখনো কুন্দ ফুলের হাসি। অর্থাৎ কষ্ট যন্ত্রণা থাকলেও, এই যে মনে করা, তার মধ্যে আবেগ থাকলেও যেন একটা শান্তি ফিরে পেত, যে একটা শান্তির আশ্রয়, গ্রামে একটা খুব শান্তিতে থাকতাম, এই যে অনুভূতিটা সে কিন্তু আবার অনুভব করে। অর্থাৎ দুঃখটাও যেমন অনুভব করে, তার সঙ্গে লেগে থাকা বা মিশে থাকা যে শান্তি, সে শান্তির পরশটাও কিন্তু উপলব্ধি করে। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার, এখানে কিন্তু লাইনটা শেষ হয়নি। তেমনি করে সূর্য ওঠে, তেমনি করে ছায়া নামলে আবার ছুটে আসে সন্ত নদীর হাওয়া। তার মানে কি, সূর্য প্রতিনিয়ত, যেমন আমরা দেখছি গ্রামে থাকাকালীন যেভাবে সূর্য উঠতো, অস্ত যেত, সন্ধ্যাবেলা কি হতো, নদীর হাওয়া ভেসে আসতো। প্রকৃতি দেখবা, গ্রামে এইরকম একটা নদী প্রত্যেকটা গ্রামেই থাকে, যেটা গ্রামের যেন একটা আলাদা রকম সৌন্দর্য অ্যাড করে। প্রতিটা গ্রামে কোনো আঁকা বাঁকা সরু ছোট নদী থাকবে। হ্যাঁ, সেই নদীর ধারে গিয়েই এই গ্রামের বা বিভিন্ন মানুষজন গিয়ে জড়ো হয়। দেখবা গ্রামের মানুষ বা শহরের মানুষ, নদীর প্রতি একটা মানুষের টান কিন্তু বরাবরই। এই নদীর ধারে যাওয়া, নদীর যে হাওয়াটা ফিল করা, বিশেষ করে সন্ধ্যেবেলা, ঠিক আছে, এটা কখনো মানুষের মন থেকে হারিয়ে যায় না। হ্যাঁ, তাই বলছে প্রতিনিয়ত গ্রামে যেমন হতো, সূর্য একই রকম ভাবে উঠতো, একই রকম ভাবে ছায়া নামতো, সন্ধ্যাবেলায় নদীর হাওয়া আসতো। অর্থাৎ কি, জীবনের প্রবহমানতা, ঠিক আছে, জীবন যে প্রবহমান, এটা তার পরিচয়। সূর্য ওঠা এবং অস্ত যাওয়ার মধ্যে আমাদের একটা একটা করে দিন আমরা অতিবাহিত করে এসেছি, এবং স্মৃতির ভান্ডার গড়ে তুলেছি আমাদের মনে। তাই বলছে, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নদী গাছটি বুড়ি ওঠে মুড়োয় না। একই লাইন আবার ব্যাখ্যা করা আছে, তো দেখে নিও। তাই এই লাউ মাচা অর্থাৎ স্মৃতিচারী কবি স্মৃতিতে সেই গ্রাম বাংলায় ফিরে গেছেন, এবং তার স্মৃতিতে উপলব্ধি করেছেন সেই গ্রামের প্রতি তার যে টান, সেই নারীর যোগ,
তার মাধ্যমে দুদণ্ড শান্তি পাওয়ার চেষ্টা করেছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আবহমান কবিতার মূল বিষয়বস্তু।